বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ বিকাল জানাচ্ছি। গতকালকের মতো আজকেও আমরা ডবল সেঞ্চুরি পেয়েছি। মর্নিংয়ে যদিও একটু ভয় লাগিয়ে দিয়েছিল প্রথম ঘন্টায়, কিন্তু পরবর্তীতে একটার পরে আমরা সেই ভয়টাকে একেবারে উড়িয়ে দিয়ে প্রায় 200 পয়েন্টসের উপরে বেড়েছিল। যদিও অ্যাডজাস্টেড পয়েন্ট 192, তো দুদিনে যদি আমরা 400 পয়েন্ট পাই, এটা আমাদের অনেক দিনের না পাওয়া অনেক কিছুর মধ্যে অনেক বড় স্বস্তি। তবে একটা দুঃখের ব্যাপার আছে, গতকালকে আমরা ডিক্লাইনের সংখ্যা অনেক কম দেখেছিলাম, আজকে বেড়েছে। এটা ছাড়াও শেয়ার বাজারে আওয়ামী লীগপন্থী যে শেয়ারগুলো আছে সেগুলোতে কোনো বায়ার নাই। তো যেহেতু গত 15-16 বছর আওয়ামী লীগের ক্ষমতা ছিল, যেটার কারণে ওদেরই দলভুক্ত লোকরাই কিন্তু শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট বেশি, আর হচ্ছে অ্যানালিস্টের দিক থেকে ওদের শেয়ারের সংখ্যা বেশি। তো যেটার কারণে যে শেয়ারগুলো লাল গতকালকে আজকে, সেই শেয়ারের অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগ ঘেঁষা। আর বিএনপি ঘেঁষা যে শেয়ারগুলো আছে, যেমন ঢাকা ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স, তারপরে আরও এরকম অনেকগুলো শেয়ার, আমি নামই বলে ফেলি আপনাদেরকে। এক বন্ধু আমাকে পাঠিয়েছে বিএনপি কেন্দ্রিক শেয়ার, উনি আসলে ঘোরতর আওয়ামী লীগ। সুলতানার নাম, আমার অনেক ভালো একজন ফলোয়ার, উনি অনেক ভালো শেয়ার বাজার বুঝেন। তো ঢাকা ডাইং, কেয়া কসমেটিক্স, ওয়ান ব্যাংক, এবি ব্যাংক, তারপরে মীর আক্তার অক্সিজেন, অ্যাসোসিয়েট অক্সিজেন, সায়াম টেক্সটাইল, সায়াম কটন, প্রগতি লাইফ, দুলামিয়া কটন, মন্নু ফেব্রিক্স, এগুলোকে কিন্তু আমরা 10% করে হল্ডার হতে দেখছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো গভর্নমেন্ট অতি সহসা ইলেকশন করে পাচ্ছি না। যেহেতু আমাদের দেশের যে আপৎকালীন সরকার, সেটা হয়তো কোয়ালিশন একটা গভর্নমেন্ট হতে পারে, সমাজের গুণীজন, সুধীজন, বিশিষ্টজনদেরকে নিয়ে একটা আপৎকালীন সরকারের রূপরেখা তৈরি হচ্ছে। সেই রূপরেখা তৈরি হলে কোনো দলীয়করণ এগুলা কিন্তু আসলে বরদাস্ত হবে না বাজারে। আর এতে করে যে বিএনপি কেন্দ্রিক বা আওয়ামী লীগ কেন্দ্রিক এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শেয়ারের ফান্ডামেন্টালস ভালো, সরকার বদলাবে, সরকার যাবে আসবে, এতে পুঁজিবাজারের লোকজন এগুলোর দিকে না তাকিয়ে এক্স্যাক্টলি বাজারের ফান্ডামেন্টাল, শেয়ারের বাজারের অবস্থান দেখে কিন্তু শেয়ারে ইনভেস্ট করাটা উচিত। এভাবে ঢালাভাবে যারা ইনভেস্টমেন্টে ছিল তারা কিন্তু এরকম ভালো বাজারেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আসলে দুঃখজনক। তা আমরা দেখি দীর্ঘদিন যে শেয়ারগুলো ফ্লোরে পড়েছিল, যে শেয়ারগুলো সবসময় ব্লু চিপ শেয়ার হিসেবে নাম পরিচিত, সেই ব্লু চিপ শেয়ারগুলোর মধ্যে ভ্যাটবিসি, স্কয়ার ফার্মা, জিপি, এগুলো অন্যতম। এটা ছাড়াও আরও অনেক শেয়ার আছে, আমি নাম হয়তো বলছি না, আপনারা ব্লু চিপ শেয়ার চার্জ করলে কিন্তু পেয়ে যাবেন। আর ডক্টর ইউনূসকে যখন আপৎকালীন সরকারের প্রধান হিসেবে সমন্বয় কমিটি চিন্তা ভাবনা করছে, তখন থেকে জিপি হল্টেড হয়ে যাচ্ছে। তো পাশাপাশি স্কয়ার ফার্মাও ভালো শেয়ার, ভ্যাটভিসিও ভালো শেয়ার, আমরা জানি, কিন্তু এতদিন এগুলো কোনো মুভমেন্টে ছিল না। প্লেমেক তো বোধ দূরের কথা, যেমন লাফার শর্মা, সবগুলো বিগ পেইড আপ শেয়ার। তারপরে ব্যাংক, পুরো সেক্টর নাড়াচাড়া দিল, দুই একটা বাদে। তো আমাদেরকে এখন সামনে বাজার অনেক ক্যালকুলেটিভ ওয়েতে আমাদেরকে আগাতে হবে। এখানে একটা দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে 3% যেহেতু আমাদের সার্কিট রয়ে গেছে, যেটার কারণে অনেকেই চাইলেও সেই শেয়ারগুলো থেকে আসলে বেরিয়ে আসতে পারছে না। তো ওই দিকটা আমাদের এসএসসির নজর দেওয়া উচিত। হয় শেয়ারগুলোকে উত্থানে রাখতে হবে, অথবা 3% উঠিয়ে দিয়ে সবাইকে সুযোগ দিতে হবে। এই হচ্ছে আমার আজকের বাজারের বক্তব্য। আর এটা ছাড়াও আজকে আবার আনচেঞ্জড বেড়ে গেছে, আর হলো আমরা 10% হিট করেছে এরকম শেয়ার। আমি বাজারে মর্নিংয়ে যেটা দেখলাম 11টা বাজে, হঠাৎ করে দেখলাম সব শেয়ার বামে হল্টেড হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তো আর যেগুলো ডানে হল্টেড আছে সেগুলো ছিল
তো যেমন আফতাবটাও কিন্তু মর্নিংয়ে অনেক বামে লাল ছিল, প্রায় 1.5 টাকা। যেমন এখানে আপনি টেলটা দেখলে বলতে পারবেন গতকালকে যেখান থেকে উঠেছিল 37 টাকা 30, সেখানে গতকালকেও এটা রেট ছিল 37-38, তারপর অনেক নিচে পড়ে গিয়েছিল 37, এখন 41-80। তো মুহূর্তের ভিতরে সিনারিও চেঞ্জ করে যে যার শেয়ার অবস্থান নিয়েছে, এটার কারণে বাজারটা আসলে ঘুরে দাঁড়িয়েছে। এইটা একটা সাহসিকতার একটা বড় ব্যাপার। যেমন এখন বাজারে যেহেতু ফেসিবাদী শক্তি নাই, অপশক্তিগুলো একটু দূর হয়েছে, আমাদের ইনভেস্টররা চাইলে, মানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস চাইলেই যে একটা বাজারকে অনেক দূর এগিয়ে নিতে পারে, সেটা গত 2 দিনের বাজার দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু এখনো দেশ পুরোপুরি সুরক্ষিত হয়নি, দেশ এখনো কি হবে আমরা এখনো জানি না। আজকে পর্যন্ত সবকিছু গঠন হয়ে গেলে, যেমন পুলিশ বাহিনী এখনো নামেনি, এখনো ছাত্র বন্ধুরা রাস্তায় তারা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমাদের যে এলাকায় সিকিউরিটি বা আদার্স এগুলা যারা দিবে, সেনাবাহিনী অবশ্যই গঠনমূলক কিছু কাজ করছে। তারা প্রচুর রদবদল করে বিভিন্ন জায়গায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। তো এটার প্রেক্ষিতে হয়তো আমরা একটা ভালো সুস্থ বাজারও পেয়ে যাব। তো সেই দিকটা মাথায় রেখে কাজ করলে আমাদের বাজারও সহনশীল পর্যায়ে চলে যাবে। তবে আমরা প্রতিদিনই 200 পয়েন্টস করে বাড়বে এরকমও খুব বেশি প্রত্যাশা করি না। আমার কথা হচ্ছে যে আমরা যতটুকু বাজার পড়েছে, যেমন কতদিন 2, 4, 6, 8, 10, 12, 14 দিন আমাদেরকে টালমাটাল অবস্থা রেখেছিল, 14টা ওয়ার্কিং ডে। তো 14টা ওয়ার্কিং ডে যদি 2 দিনে রিকভার করে ফেলতে পারে, তাহলে এটা আমাদের মার্কেট যেখান থেকে পড়েছিল প্রায় 6500 থেকে, তো এটা তো খুব বেশি বড় ধরনের কোনো বাধা না। আমাদের সামনে আর তেমন বড় কোনো বাধাও নাই। আমি ডে চার্টের একটা লজিক্যাল ফিভো ড্র করে আমি ড্র করছি। সেটা হচ্ছে এটা ধরে যদি আমরা করি, আমাদের এই সুইংটা এক্স্যাক্টলি শেষ হবে 5700-তে। তো অ্যাজ পার ফিভো অনুসারে, তো 5700-তে যদি এটা শেষ হয়, তাইলেও কিন্তু আমরা একটা মানে স্বস্তিদায়ক ব্যাপারে এসে পৌঁছাবো। আর সেটা হয়ে যাবে আগামী দিন যদি সেই 200 পয়েন্টস আবার বেড়ে যায়, তাহলে এই রেসিস্ট্যান্সের খুব কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে যাব। তো এতটুকুতেও কিন্তু আজকে 2 দিনে যেটা যতটুক বেড়েছে, আমি আমার পোর্টফোলিও দেখলাম মোটামুটি একদম সবুজ, সব কিছুই বেশ ভালো একটা পজিশন। আগামী দিন একটু বাড়লেও আমার বলার কিছু নেই, কমলেও কোনো সমস্যা নেই। প্রতিদিন বাড়তে হবে এরকম প্রত্যাশা আমি করি না, কখনো করিনি। তো চলুন আমরা এরপরে আরেকটা চার্ট দেখি। গতকালকে যে চার্টগুলো দেখেছিলাম তার মধ্যে এটা যে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার্স, সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এমনকি আজকে ব্রেকআউটও করেছে। তো সেই ব্রেকআউটের ভিত্তিতেও আমি যে টার্গেটটা সেট করেছিলাম সেটা 6000 পর্যন্ত। তো সেই 6000-ও যদি মার্কেট চায়, তাহলে কিন্তু আমরা বেশ বড় ধরনের একটা লস থেকে কিছুটা রিকভার পাবো। আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে চ্যানেল, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যে চ্যানেলটা ড্র করেছিলাম অনেক পতনের ভয়ে, তো সেটাকে আমি এখন উইথড্র করে নিচ্ছি। এক্স্যাক্টলি আমি টাইপের আর ড্র দেখতে চাচ্ছি না। এখন আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে জিনিসটা করতে হচ্ছে। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ব্রেকআউট পয়েন্টস। এখন আমার চ্যানেল আর দরকার নেই। তো এই ব্রেকআউট পয়েন্টস থেকে কিন্তু আমাদের এই যে এখানে যেটা ব্রেকআউট করেছে, এখন এটা কত দূর গিয়ে যতটুকু একটুকে বলেছিলাম অতটুকু গিয়ে যদি আবার রিটেস্ট করে, দেন এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল বাজারের পূর্ব লক্ষণ। এইভাবে করতে পারলে বেশি ভালো হবে। তবে অতটুকু হয়তো আপ ডাউন না করে আর একটু কম যদি হয় সেটা বেশি ভালো। যেমন এই জায়গাটা পর্যন্ত হলে সম্ভব ভালো হবে। যারা ওয়েব ড্র করতে জানেন, তারা ওয়েব কিন্তু ড্র করা আছে প্রত্যেকেরই, আমি জানি। তো সেই ওয়েবটা ড্র করে যদি এভাবে হতে পারে, তখন কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে।
মানে অ্যানালাইটিক্যালি যখন বাজার চলে, এমনকি একটা স্বাভাবিক সুস্থ বাজার থাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি অ্যানালাইসিসগুলো মেনটেন করে চলে। কিছু শেয়ারের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ঘটবে, ঘটেছে, সারা জীবনই থাকবে ম্যানিপুলেশন। এটা কখনোই আমাদের দেশে একেবারে রাতারাতি আমরা মহাপুরুষ বনে যাব, এটা কিন্তু কখনো আমরা প্রত্যাশা করি না। আমরা সব সময় বাঙালি কি বলে সুযোগের অভাবে আমরা সৎ, এই কথাটা অলরেডি প্রমাণিত। কারণ হচ্ছে আমরা সুযোগ পেয়েছি, বাঙালি দেখেছে পুরো বিশ্ব। আমরা সংসদ ভবন এবং বঙ্গভবনে লুটপাট, এটা ছাড়াও একদম আমার সিটিতে, আমার আশেপাশে যেমন ইয়ালোর শোরুম অথবা আরও কিছু শোরুম আমরা দেখেছি যেগুলা আওয়ামী লীগ ঘেঁষা না, সেগুলো পর্যন্ত লুটপাট হয়েছে। তো এটা দুঃখজনক আসলে। এটা যেই করুক, স্টুডেন্টরা করেনি এটা আমি মানে কখনো বিশ্বাস করব না। প্রমাণিত হলো এটা বিশ্বাস করব না। কারণ হচ্ছে এটা ছ্যাঁচড়া কিছু লোক আছে, সেটা দল বলের ঊর্ধ্বে। তাদের কাজে হচ্ছে সুযোগ সন্ধানী, সুযোগে ওরা সদ্ব্যবহার করবে, একটা সিন ক্রিয়েট করে লুটপাট চুরি ডাকাতি এগুলো সবসময় করবে। এখন চলুন আমরা একটু দেখে নিই আপনাদের যেই কতগুলো রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টগুলো একটু এক ঝলক একটু চেক করার জন্য। যাই হোক, আমি অনেক কষ্টে পেজটা ওপেন করতে পেরেছি। সেখানে কমেন্টসগুলো দেখতে পাচ্ছি। পিটিএল, ওয়াইম্যাক্স, আইটিসি, ওরিয়ন ফার্মা, সি পার্ল, এগুলো সম্বন্ধে তো অনেকবার বলেছি। দরবেশের শেয়ারের কথা কি আর বলবো। সি পার্ল কেন পড়ছে, আচ্ছা যাই হোক, এগুলো আসলে অ্যানালাইসিস দিয়ে তেমন কিছু নাই। আমি এগুলো নিয়ে একটু বলি গল্প আকারে। সেটা হচ্ছে যেমন পিটিএল হলো টেক্সটাইল। পিটিএল যদি আওয়ামী লীগ ঘেঁষা হয় তাহলে পড়বে, বিএনপি ঘেঁষা হইলে উঠে যাবে। তারপরে ওয়াইম্যাক্স, আইটিসির ক্ষেত্রে একটা কথা বলি, এগুলা কিন্তু মার্কেট চরম খারাপ ছিল। এই ওয়াইম্যাক্স, আইটিসি এইসব শেয়ারগুলো কিন্তু খুব ভালো অবস্থানেই ছিল বাজারে, কখনো কিন্তু ওইভাবে করে আমাদের মার্কেটে আমি পড়তে দেখিনি। যেমন ওয়াইম্যাক্স নিয়ে আমি ওদিনও বলেছিলাম, এই কারণে এক্স্যাক্টলি ওই শেয়ারগুলা কম বাড়ছে। আমরা যদি এটার হিস্ট্রি দেখি, বাড়ার হিস্ট্রিটা, এই মার্কেটে যে শেয়ারগুলো ফ্লোর থেকে এখানে ফ্লোর ছিল, দেখেন ফ্লোর উঠানোর পরেও কিন্তু অনেক সময় চলে গেছে। তো যে শেয়ারগুলা, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা টেকনিক। এই ফ্লোর উঠানোর পরে যে শেয়ারগুলো মাত্র সামান্য পড়েছে, ফ্লোরের উপরে ট্রেড হচ্ছে, সেই শেয়ারগুলা একটা সময় এসে স্থবির হয়ে যাবে, কম বাড়বে, এটা খুবই স্বাভাবিক। বাট ওএমএক্স ফান্ডামেন্টালি অনেক স্ট্রং শেয়ার, তাহলে এই শেয়ারটা বাড়ছে না। এটা যেমন আইটিসির ক্ষেত্রেও কিন্তু অনেকটা আমি সেম ফর্মুলা দেখেছিলাম। আইটিসির ক্ষেত্রেও দেখি আমরা একই ঘটনা। দেখেন এই হলো ফ্লোর, সেই ফ্লোরের নিচে কখনোই শেয়ারটা ছিল না, এখনো পর্যন্ত উপরে। তো এই শেয়ারগুলো থেকে পাবলিক আর কি প্রত্যাশা করতে পারে? তো পাশাপাশি যেমন আমি গতকালকে কয়েকটা শেয়ারের কথা বলেছিলাম, যেমন কাশেম আমার পোর্টফোলিও জুড়ে হিউজ কাশেম, এমনকি আমি এখনও লসে আছি। সত্যি কথা যেটা, প্রতিটা অ্যানালাইসিস দেখে প্রতিটা জায়গায় কিন্তু আমি এটাকে অ্যাভারেজ করেছিলাম, যেগুলা কখনোই কাম্য ছিল না। কিন্তু প্রতিবারই আমি প্রফিট টেক করিনি। প্রফিট না টেক করাতে এই শেয়ারটা আমাকে প্রতিবারই ভুগিয়েছে। তো দেখেন এখানে লোয়ার লো করেছে, এখান থেকে একটা আপসুইং হয়েছে। আপসুইং হওয়ার পরে এই শেয়ারটা কিন্তু কম টাকা ছিল না, এখানে 36 থেকে প্রায় 44 প্রফিট টেক করা হয়নি। ফার্দার নিচে আসছে, আবার চ্যানেলে টাচ করেছে, এই চ্যানেল আবার 34-এ কিনলাম, এই জায়গাটায় প্রফিট টেক করা হয়নি। তারপরে এই ফাইনালি কিন্তু এই শেয়ারটা বুধবারে সম্ভবত 32 টাকা 50 বা 60 পয়সায় ফাইনালি আমার কেনা। এখন সব শেয়ারগুলা অ্যাভারেজ করার পরে এখন আজকে আমি প্রফিটে গেছি, মানে তাও অ্যাভারেজ করার কারণে। তো এখন আমার সেলিং টার্গেট 45। তো সেলিং টার্গেট 45 পাবো কিনা জানি না, আরও 200-400 পয়েন্ট বাড়লে হয়তো আরও 2 দিন হল্টেড হইতেও পারে, না হইতে পারে। কিন্তু এদিকে
আগামী দিন একটা সেলিং ক্লাইম্যাক্স তৈরি হয়ে যাবে, এমনকি সেলিং ক্লাইম্যাক্স তৈরি হলে যেখানে যতটুকু পাবো অতটুকুতে সেল করব। সেল বলতে বোঝাচ্ছে এটা 39 টাকা 40-এ ক্লোজ হয়েছে, কালকে প্রথম 5 মিনিটে এটা 41 টাচ করবে। আমি 41-এ ইনশাল্লাহ একবার ছাড়ার চেষ্টা করব। এরপরে পদ্ধতিটা হচ্ছে সেই চ্যানেলটা ব্রেকআউট করবে, এই রেসিস্ট্যান্সে যাবে, এই ফেরত আসবে, এই ফেরত এসে যখন সে আবার বাড়বে আমার এখানে হবে বাই ক্লাইম্যাক্স। এটা একটা আপনাদেরকে পদ্ধতি বুঝিয়ে দিলাম। এই হচ্ছে স্টাইল, যেগুলার লসে থাকলেও সাহস থাকবে। ওরিয়ন ফার্মা, আমেলিক ঘেঁষা শেয়ার পড়ছে তো পড়ছে, তারপরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আমেলিক ঘেঁষা পড়ছে তো পড়ছে, আর এই সিপার্ল তো দীর্ঘদিন থেকে সেলিং ক্লাইম্যাক্সে আছে, তার মধ্যে আমেলিকের এমপি সাহেবের কোম্পানি এগুলো আর বাড়বে না, কেন কমেন্টসে তো আপনারাই বলে দিয়েছেন। তো দরবেশের শেয়ার এগুলো থেকে সাবধানে থাকবেন, ভুলেও কেনার চেষ্টা করবেন না। আপনাকে শুধু শেয়ার বাজারে ভালো অ্যানালিস্ট হলে চলবে না বা ভালো ব্যবসায়ী হলে চলবে না, পাশাপাশি এই দিকটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর অ্যানালাইসিস। মার্কেট যখন বৃহস্পতিবারে আবার কারফিউ দিবে এরকম একটা ভাব দেখা গেছে, রোববারে তো অলরেডি কারফিউ আসলো, তো তখনই কিন্তু আমাদের বোঝা উচিত ছিল গভর্নমেন্টের কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে, আমরা এইসব শেয়ারে না থাকি। কিন্তু সিপ্রলের ক্ষেত্রে দুঃখজনক কখনো বায়ার পাওয়া যায়নি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।